মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। তাহলে তাহলে আমরা এখন কি করব? নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবো না। আমরা কেউ বসে নেই উল্লাস। লাঠি খেলা, ছোড়া খেলা এসব কি এমনি এমনি শিখছি নাকি? সতীশ দাদাকে স্বামী শরদানন্দ কি বলেছেন জানো? বাঙালি জাতিকে কলম পেশা ছেড়ে আগে শক্তিশালী হতে হবে। আপনি আমার বন্ধুদের জিজ্ঞেস করুন, এখনো নিশ্চয়ই ওখানে আছে। উল্টে ওরা আমায় গোটা রাস্তা পেছন থেকে মারতে মারতে এলো। কারা মেরেছে এদের মধ্যে তুমি দেখাও। তোমাকে আজ রাতে জেলেই থাকতে হবে, কাল তোলা হবে কোর্টে। স্বাধীনতা মানে শুধুমাত্র শাসকের দমন থেকে পীড়ন মুক্তি নয়, বরং সংখ্যাগরিষ্ঠ জনমতের চাপ থেকেও মুক্তি। মানে স্বাধীনতা মানে শুধু দিশি সরকার নয়, সমাজের চাপ থেকেও স্বাধীনতা। হ্যাঁ, মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন 2025 সালে দেবারতী মুখোপাধ্যায়ের লেখা রোমাঞ্চকর উপন্যাস উল্লাসকর, যেটি প্রকাশিত হয়েছে দ্বীপ প্রকাশন থেকে। উল্লাসকর দত্ত ইতিহাসের হারিয়ে যাওয়া নায়ক, হারিয়ে যাওয়া প্রেমিক। কেমিস্ট্রির বিদ্যা কাজে লাগিয়ে উল্লাসকর যে হাতে বোমা বানাতেন, সেই হাতেই আদরে বুকে তুলে নিয়েছিলেন প্যারালাইজড বাল্য প্রেমিকাকে। এই মহাবিপ্লবী ও প্রেমিক উল্লাসকর দত্তের অবিশ্বাস্য জীবন নিয়েই দেবারতী মুখোপাধ্যায়ের এই উপন্যাস উল্লাসকর, দেশভাগ এবং বোমা বিপ্লব প্রেমের মহাকাব্য। শুনছেন উল্লাসকর পর্ব 2। রবীন্দ্রনাথের স্বদেশী বক্তৃতা শুনতে গিয়ে উল্লাসকর ও তার দলবল মিনার্ভাতে ঢুকতেই পারল না জনতার চাপে, বরং জোর করে ভিআইপি গেট দিয়ে ঢুকতে গিয়ে পুলিশের সঙ্গে অবাঞ্ছিত কথা কাটাকাটি ও ঝগড়ায় জড়িয়ে পড়ল। দিশে হাবিলদার কনস্টেবলগুলো তাকে টানতে টানতে থানায় নিয়ে এলো। সেখানে দারোগার সামনে গিয়েই চিৎকার করে বলতে লাগলো, স্যার, এই ছেলেটা খুব গোলমাল পাকাচ্ছিল মিনার্ভার সামনে। আমরা বারণ করলাম বলে দেখুন না, দেখুন আমাদের কেমন মেরেছে, মেরে ফাটিয়ে দিয়েছে স্যার। হাবিলদারের কথা শুনে উল্লাস শতবাক। এমন জলজান্ত মিথ্যে বলছে পুলিশ। ওরা কি না মারতে মারতে এলো, আর এখন আমার ঘাড়ে দোষ চাপাচ্ছে। সাধে সত্যানন্দ বলছিল আনব্রিটিশ পুলিশ। অফিসারও বাঙালি, ওর দিকে তাকিয়ে বললেন, তুমি তুমি পুলিশদের মেরেছো? মোটেই না, এরা মিথ্যে বলছে। আপনি আপনি আমার বন্ধুদের জিজ্ঞেস করুন, এখনো নিশ্চয়ই ওখানে আছে। উল্টে ওরা আমায় গোটা রাস্তা পেছন থেকে মারতে মারতে এলো। কারা মেরেছে এদের মধ্যে তুমি দেখাও। অফিসার কনস্টেবলগুলোর দিকে আঙুল তুললেন। উল্লাস বলতে গিয়ে থমকে গেল। যারা মারছিল তারা তো পেছনে ছিল, কাকে দেখাবে বুঝতে পারল না। পেছনে 4-5 জন ছিল, তাদের মধ্যে কারা মারছিল ও কি করে জানবে? ওর কি পেছনে চোখ আছে নাকি? উল্লাসকে নিরুত্তর থাকতে দেখে অফিসার আর দ্বিরুক্তি করলেন না। দ্রুত পুলিশের খাতায় উল্লাসের নাম লেখা হয়ে গেল। উল্লাসকর দত্তের প্রথম পুলিশের খাতায় নাম ওঠার আগের কিছু কথা জানতে হয়। প্রবল প্রতাপান্বিত ব্রিটিশ সূর্যের জগজ্জননী মহারানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল। অবশেষে গত কয়েক মাসে মুখে মুখে সেই রটনা আরো জোরদার হয়েছে। ভয়ঙ্কর ষড়যন্ত্র বাস্তবায়িত হতে চলেছে। গোটা বাংলাকে নাকি দুটুকরো করে ফেলা হবে। এ কি কর্তা, বাংলারে কাটতে দিমু? এই যাইবার পারে নাকি? না হওয়ার কি আছে? লালমুখরা আগে বাংলাকে কাটছাট করেনি বুঝি? ওরা সব পারে। পুরনো কথাগুলো ভাবো একবার। রাজশক্তি আর রাজস্বের কেন্দ্র হিসেবে ব্রিটিশরা গড়ে তুলেছিল এই বেঙ্গল প্রেসিডেন্সিকে। এটাই ছিল তাদের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেসিডেন্সি। তবে সেও অনেক দিন হল। সপ্তদশ শতকের গোড়ায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফে এসেছিলেন একদল ইংরেজ বণিক। মোগল সম্রাট জাহাঙ্গীর তখন দিল্লির মসনদে। তিনি অনুমতি দিলেন সাহেবরা বাংলায় বাণিজ্য করতে পারবে। শুরু হলো এক নতুন ইতিহাস। বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে। পোহালে সর্বরী। 150 বছর কেটে গেল। মুর্শিদাবাদের নবাবদের হাতে তখনও প্রশাসনের চাবিকাঠি, কিন্তু ক্ষমতার ভেতরে ধরেছে পচন।
1757 সালের এক ভোরে হঠাৎ যুদ্ধের দামামা বেজে উঠল। পলাশির প্রান্তরে দাঁড়িয়ে নবাব সিরাজউদ্দৌলা বুঝতে পারলেন শত্রু শুধু ইংরেজ নয়, বিশ্বাসঘাতকতাও তাঁর শত্রু। ক্লাইভ, জগৎ শেঠ, মির্জাফর সবাই মিলে নবাবকে পরাজিত করল। বাংলা আর স্বাধীন রইল না। এরপর থেকে শুরু হলো এক নতুন রাজ্য, বেঙ্গল প্রেসিডেন্সি। কলকাতা হলো তার রাজধানী। প্রথমে শুধু বাণিজ্য, তারপর রাজস্ব, শেষে বিচার ও প্রশাসন। একে একে সবই চলে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। তবে এই সাম্রাজ্যটিকে যেমন ব্রিটিশরা নিজের হাতে গড়ে তুলেছিল, তেমনই নিজেদের প্রয়োজন মতো তার হাত পা কাটাছেঁড়াও শুরু করেছিল, একেবারে নিপুণ সার্জনের মতো। 1831 সালে শুরু হলো প্রথম ছাঁটাই। উত্তর পশ্চিম প্রদেশ অর্থাৎ আজকের উত্তরপ্রদেশ আলাদা হলো। এরপর ধাপে ধাপে ছিঁড়ে খুঁড়ে আলাদা করা হলো পাঞ্জাব, সেন্ট্রাল প্রভিন্স, বম্বে, মাদ্রাজ। 1833 সালে এলো আরও বড় পরিবর্তন। এবার ইংরেজ পার্লামেন্ট চার্টার অ্যাক্টে কোম্পানির হাত থেকে শাসনের ভার নিল। বাংলা আর শুধু বাংলা রইল না, তার সঙ্গে যুক্ত হল উত্তর পশ্চিমাঞ্চল, আসাম, উড়িষ্যা, এমনকি বার্মা। দ্য গ্রেট বেঙ্গল প্রেসিডেন্সি আরও বিস্তৃত হল, কিন্তু বাংলার গরিবরা রইল গরিবই। 1874 সালে অসম আর সিলেটকে কেটে নেওয়া হলো বেঙ্গল প্রেসিডেন্সির বুক থেকে। বাঙালিদের জন্য শুরু হলো সেই বিচ্ছেদের সূচনা বিন্দু। তবু কাগজে কলমে এখনো অবধি বাংলাই গোটা দেশের শিক্ষিত, রাজনৈতিক, বুদ্ধিজীবী শ্রেণীর কেন্দ্র। কলকাতা গোটা ব্রিটিশ ভারতের রাজধানী। আর এই বাংলাকেও কিনা শেষ পর্যন্ত টুকরো করতে চাইছেন লর্ড কার্জন। 1905 সালের জুলাই মাসের গোড়াতেই দ্য বেঙ্গলি কাগজে শোক সংবাদের মতো করে কালো বর্ডার দিয়ে 2.5 কলাম জুড়ে খবর বেরিয়ে গেল। 15 দিন আগে লন্ডন থেকে রাইটার সংবাদ সংস্থা নাকি টেলিগ্রাম করে জানিয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে পাঠানো বাংলাকে ভাগ করার প্রস্তাবে ভারত সচিব শিলমোহর দিয়েছেন। আর গুজব নয়, আর আশঙ্কা নয়, এবার সত্যিই বাংলা ভাগ হয়ে যাবে। সিটি কলেজের কমন রুমে এই নিয়ে প্রায়ই আলোচনার ঝড় ওঠে। ইতিহাসের এক ছাত্র ঠোঁট উল্টে বলে, বাংলাকে ভাগ করার প্ল্যান কি নতুন কিছু নাকি? 40 বছর আগেই ওড়িশায় দুর্ভিক্ষের পর স্যার স্ট্যাফোর্ড নর্থকোট গোটা বেঙ্গল প্রেসিডেন্সির আয়তন কমাতে বলেছিলেন। ঠিক, তখন তো সরকারের কেউ কেউ আবার ধুয়ো তুলেছিল আসামের সঙ্গে চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহকে জুড়ে একটা প্রভিন্সি করে দেওয়া হোক। বলতে তো আর ট্যাক্সও লাগে না ভায়া, সে তো অনেকেই অনেক কিছু বলেছে। এক কর্তা তো ওড়িশাকে বাংলা থেকে বের করে মধ্যপ্রদেশে ঢোকাতে চেয়েছেন। গত কয়েক বছর ধরে এই ডামাডোলি তো চলছে। এরকমই একটা একটা করে খবর বেরোয় আর জায়গায় জায়গায় তুমুল বিক্ষোভ চলে। তা চলবে না। রাজনৈতিক ক্ষতির কথা বাদই দাও, বাংলা ভাষার সাহিত্যের কতটা ক্ষতি হবে বুঝতে পারছো? বঙ্গীয় সাহিত্য পরিষদ অব্দি চিন্তিত। তা তো বটেই, কাগজে কাগজে রাত দিন তো এইসবই চলছে, তরজা আর পক্ষে বিপক্ষে সওয়াল। ছাত্রদের মধ্যে এইসব আড্ডায় কখনো কখনো উত্তেজনা এমন চরমে ওঠে যে হাতাহাতি অবধি তা গড়ায়। তখন আবার দুপক্ষকে শান্ত করতে হয়। এই কলেজেরই ছাত্র উল্লাসকর প্রথমে এইসব ব্যাপারে খুব একটা গুরুত্ব দেয়নি। এমনিতে সে দেশ সমাজের ব্যাপারে খুব একটা সচেতন তা মোটেই নয়। সে ভাবে, দূর, রাজনীতি, সমাজনীতি এসব মানেই প্রচুর বই পড়া, সব নিরস বিষয়। তার চেয়ে বাঁশি বাজাতে আমার ঢের ভালো লাগে। ভালো লাগে কেমিস্ট্রি ল্যাবে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করতেও। শিবপুরে ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে অধ্যাপক বাবার কোয়ার্টারেই তো সে থাকে। নিজের কলেজ তো বটেই, সুযোগ পেলে এখানকার কলেজের ল্যাবে গিয়েও বসে থাকে। সঙ্গে খেলাধুলো, দৌড়ঝাঁপ তো আছেই। মাঠে বল পেটানো ছেড়ে কে বুড়োদের মতো বসে আড্ডা মারবে? কিন্তু গত কয়েক মাসে সেই চিত্র কিছুটা হলেও বদলেছে। আজকাল বিভিন্ন হলে বক্তৃতা শুনতে যাওয়া উল্লাসের নতুন শখ হয়েছে। কলেজের পর সে কখনো ঢু মারে স্টার থিয়েটারে, কখনো চলে যায় মিনার্ভায়। আমার সবচেয়ে শুনতে ভালো লাগে বিপিন চন্দ্র পালের বক্তৃতা। বিপিন পাল মূলত বলেন কংগ্রেসের নরমপন্থী নীতির বিরুদ্ধে। জাতীয় কংগ্রেস দল তৈরি হয়েছে প্রায় 20 বছর হতে চলল, কিন্তু তারা এখনো
সরকারের কাছে আবেদন আর নিবেদন এই পথেই হেঁটে চলেছে। যেখানে প্রয়োজন সম্মিলিত চিৎকার, কঠোর প্রতিবাদ, সেখানে কি এইসব অনুরোধ উপরোধে কোনো ফল হয়? যেখানে প্রয়োজন সম্মিলিত চিৎকার, কঠোর প্রতিবাদ, সেখানে কি এইসব অনুরোধ উপরোধে কোনো ফল হয়? বিপিন পাল বলেন উদ্যত কণ্ঠে, গম গম করে হলঘর। কাঠের চেয়ারে কিংবা মাটিতে পাতা চটের ওপরে বসে মানুষজন বিউহল চোখে শোনে। কেউ দাঁড়িয়ে, কেউ মেঝেতে। স্টেজে ধবধবে সাদা ধুতি পাঞ্জাবি, ওপরে চাদর জড়িয়ে বিপিন পাল বলে যান। লম্বা গড়ন, দীপ্ত চোখ। প্রয়োজন মতো কখনো গলা নামান, তোলেন, আবার কখনো হাত ওপরে তুলে মানুষকে আহ্বান জানান। বলেন, ঝাঁপিয়ে পড়ো, অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়ো। লোকজন তখন আবেগে উন্মাদ হয়ে যায়, তুমুল হাততালি পড়ে। শুনতে শুনতে উল্লাসেরও ঘোর লেগে যায়। বিপিন পাল গত কয়েকটা বক্তৃতায় ইংরেজ সরকারের বাংলা ভাগের চক্রান্ত নিয়ে মুখ খুলেছিলেন বটে। অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম সব বাজে কথা। শিক্ষিত বুদ্ধিমান বাঙালির পরাক্রমের সঙ্গে যে আর পেরে ওঠা যাচ্ছে না, অতএব তাদের মধ্যে ধর্মের কিংবা প্রদেশের বিভাজন করিয়ে দুর্বল করে দাও, সহজ হিসেব। কিন্তু উল্লাস যেন তখনও বিশ্বাস করে উঠতে পারেনি। ধুর, বাংলা ভাগ করা কি অত সহজ নাকি? কিন্তু আজ সকালে খবরের কাগজ দেখে ওর ব্রহ্মতালু যেন জ্বলে উঠল। সোজা কাগজখানা বগলদাবা করে সে চলে গেল কলকাতায়, মদন মিত্র লেনের 21 নম্বর বাড়িতে। কলকাতায় মদন মিত্র লেনের 21 নম্বর বাড়িতে শুরু হয়েছে অনুশীলন সমিতির লাঠি খেলার আখড়া। এই আখড়ার সভাপতি বিখ্যাত ব্যারিস্টার প্রমথনাথ মিত্র। একদল প্রাণবন্ত ছেলে জুটেছে। তারা প্লেগের সময় বস্তিতে বস্তিতে ঘুরেছে, রাস্তা পরিষ্কার করেছে, নর্দমাও বাদ দেয়নি। লোকে যদিও আড়ালে বলে ইংরেজ তাড়ানোর দল, কিন্তু সেটা পুরোপুরি ঠিক নয়। উল্লাসও বেশ মিশে গেছে ইদানিং এখানে। আখড়ার সবার সঙ্গেই আমার বেশ মতে মেলে। কেউই উকিল, ব্যারিস্টার, ডেপুটি এসব হতে চায় না। সবাই নতুন কিছু করতে চায়। এখানে উল্লাসের বেশ কিছু বন্ধু হয়েছে। তারা সকলেই কোনো না কোনো জেলা থেকে এসেছে। কলকাতায় মেস ভাড়া করে থাকে। উল্লাসকে ঢুকতে দেখে জাদুগোপাল বলে উঠল, জাদুগোপাল! আরে এসো ভায়া, তোমার কথাই ভাবছিলাম। শুনেছো কি রগরের কাণ্ড? রগর? কি হলো? দিনাজ শাহীর এক উকিল ইংরেজের পোঁ ধরে রায় বাহাদুর খেতাব বাগিয়েছিল। ভিক্টোরিয়া মারা যাবার পর হিন্দু ধর্ম অনুযায়ী মহা ধুমধাম করে মহারানী শ্রাদ্ধও করেছিল। হ্যাঁ? হ্যাঁ নয় ভায়া, হ্যাঁ। আবার শাস্ত্রের সওয়ালও করেছিল। প্রজার নাকি রাজার শ্রাদ্ধের অধিকার আছে। তখন দেশের লোকের কাছে কম গালি খায়নি। কিন্তু এখন সেই রায় বাহাদুরের সুমতি হয়েছে, স্বদেশী আন্দোলনে পথে নেমেছে, আর সরকার অমনি তার রায় বাহাদুর খেতাব কেড়ে নিয়েছে। বলো কি? বেশ হয়েছে, বেশ হয়েছে। আরে বাবা, শুধু রায় বাহাদুর কেন, রায় সাহেব, স্যার, রাজা, মহারাজা আরো অনেকেই মুখ খুলছেন। একেই বলে, বুঝলে, একেই বলে নিজের ধুতি নিজের গলায় পেঁচানো। এমনিতেই উল্লাস দুর্দান্ত মিমিক্রি করতে পারে, মানে লোকের নকল করা আর কি। কণ্ঠস্বরে নানা রকম ওঠাপড়া এনে কখনো কোনো প্রফেসর, কখনো কোনো নেতার নকল করে হাসিয়ে অস্থির করে তোলে। তার ওপর ওর এই হাসি। রাস্তার ধারে বসে একটা শিশু খেলছিল। সে চমকে এদিকে তাকালো, তারপর ভ্যাঁ করে কেঁদে ছুটে ভেতরে চলে গেল মায়ের কাছে। উফ, তোমার হাসিখানা বাপু বিটকেল। হঠাৎ করে যে কেউ শুনলে তার পিলে চমকাতে বাধ্য। এই তবে কি বলছো? এই হাসি শুনিয়েই ইংরেজদের তাড়ানো সম্ভব? ধুতি পেঁচিয়ে আর মারতে হবে না। সত্যি, ওর হাসিকে হাসি না বলে অট্টহাসি বলাই ভালো। হঠাৎ শুনলে অনেকেই চমকে যায়। তবে তার হাসি যে একবার শোনে সে বোঝে এই হাসি হৃদয়ের গভীর অন্তঃকূপ থেকে উঠে আসছে।
নেই কোনো কপটতা, নেই কোনো ভনিতা। সত্যানন্দ ওপাশে বসে একখানা আঁক চিবোচ্ছিল। সে বলল, কি বললি? নিজের ধুতি নিজের গলায় পেঁচানো? আহা, সাহেবরা ধুতি কেন গলায় পেঁচাবে? পেন্টেলুন বল, পেন্টেলুন। তা উল্লাস নিজেই সাহেব সেজে থাকে। ওর বাপ সাহেব, দাদা সাহেব, বাড়ি সাহেবই। সে কেমন করে প্যান্টলুন বলে বলো দেখি? আর প্যান্টলুনের পেঁচানোর আছেটাই বাকি। সেই জন্যই তো বেচারা স্বদেশী করতে পারছে না। উল্লাস কোথায় রেগে উঠবে তা নয়, আবার ঝকঝকে দাঁত বের করে হেসে বলল, হ্যাঁ, কি যে বলো! কথাটা একেবারে মিথ্যে নয়। উল্লাসের আদিবাড়ি ত্রিপুরার ব্রাহ্মণবেড়িয়ার কালীকচ্ছ গ্রামে। ওর বাবা দ্বিজদাস দত্ত বিলেত ফেরত স্কলার। সেখান থেকে এগ্রিকালচার পড়ে এসে প্রথমে বেথুন কলেজে পড়িয়েছিলেন। তারপর কিছুদিন ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ, আর এখন সবকিছু ছেড়ে দিয়ে হাওড়ার শিবপুরের ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক হয়েছেন। দ্বিজদাস নিজে ব্রাহ্ম হয়েছেন। ব্রাহ্ম পরিবারের কন্যা মুক্তকেশীকে বিয়ে করে পরিবারচ্যুতও হয়েছেন। তবে তাতে তার কিছু যায় আসেনি। বিলেত ফেরত অনেকের মতোই দ্বিজদাসও সাহেবিয়ানা পছন্দ করেন। তার 3 পুত্রই চলনে বলনে সাহেব, ধুতি টুতির বালাই নেই। বাইরে বেরোলে ট্রাউজার আর শার্ট, বাড়িতে ইংরেজির তুফান। উল্লাস হাসতে হাসতেই বলল, না না না, তুমি আমাকে বলো, কোন স্বদেশী কোম্পানি জুতো তৈরি করছে? হ্যাঁ, বলো তুমি। না করলে পড়বে না, চপ্পল পরবে। বিদ্যাসাগর মশাই লাট সাহেবের বাড়িও যেতেন চটি চাদরে। তাতে কি তার কোনো অসম্মান হয়েছে? সেদিন বিপিন পাল মশাই কি বললেন শুনলে না? দেশি পণ্য যত ব্যবহার হবে, ইংরেজদের ব্যবসা মার খাবে। স্বদেশী মানে তো কেবল দেশি জিনিস ব্যবহার নয়, আসলে এটা দেখানো যে আমরা ওদের ওপর নির্ভরশীল নই। এইটাই আসল কথা, বুঝলে ভায়া? আমি তো দাদাভাই নৌরোজির বইটা পড়ে পুরো থমকে গেছি। কোন বইটা? ও, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। আবার কি? ভেবেছিলাম ইংরেজরা শুধু বোঝে রাজনীতি, কিন্তু তা তো নয়। ওই বই পড়ে বুঝলাম কিভাবে এই 150 বছরে আমাদের দেশের পুরো অর্থনীতির মজ্জা চুষে নিয়েছে ওরা। কিরকম? তবে শোন তুই, ইংরেজ শাসন শুরুর আগে ভারতে দারিদ্র্য বলে কিচ্ছু ছিল না। যা ছিল তা হলো সাইক্লিক্যাল ফেমিন আর আঞ্চলিক কিছু খুচরো সমস্যা। অথচ এখন সেটা দাঁড়িয়েছে স্থায়ী কাঠামোগত দারিদ্র্যতে। দাদাভাই নৌরোজি হিসেব কষে দেখিয়েছেন, প্রতি বছর 30 কোটি টাকারও বেশি সম্পদ ভারতে উৎপন্ন হয়েছে, আর তা সরাসরি পাঠিয়ে দেওয়া হয়েছে ইংল্যান্ডে। হ্যাঁ, একে দাদাভাই কি বলেছেন জানিস? কি? ড্রেইন অফ ওয়েলথ। আর এটাই নাকি ব্রিটিশদের সবচেয়ে অশ্লীল অপরাধ, আনব্রিটিশ। আনব্রিটিশ তো বটেই। এত বিশাল রাজস্ব তারা তুলে নিয়ে যাচ্ছে, অথচ আমাদের ফিরিয়ে দিয়ে যাচ্ছে কি? কয়েকটা রেল লাইন, টেলিগ্রাফ আর কুঠি, তাও নিজেদের কাজের সুবিধের জন্য। কিছু লোক তাতেই একেবারে হেদিয়ে বিগলিত হয়ে পড়ছে। শুধু তাই, আমদানি করা ম্যানচেস্টারের কাপড় দিয়ে আমাদের দেশি তাঁতের কাপড় ধ্বংস করে দিয়েছে। দেশি চিনির কলগুলো বন্ধ হয়ে গেছে, কারণ বিলেত থেকে আসা সাদা চিনি সস্তা। কুমোর, লোহার কামার, তাঁতশিল্প, শাল, রেশম সব শেষ। সেই জন্যই তো নৌরোজি লিখেছেন, এই শাসন কেবল আন ইন্ডিয়ান নয়, এটা পুরোপুরি আন ব্রিটিশ। ব্রিটিশদের নিজের যে ন্যায় নীতি, তাদের মুক্ত বাজার নীতি, কোনো কিছুই এখানে মানা হয়নি। এমনকি নিজেদের দেশেও তারা এমনটা করে না। উল্লাস চুপ করে আলোচনাটা শুনছিল। সত্যানন্দ যাদুগোপাল অনেক বই পড়ে, খোঁজ খবর রাখে। সে ভাবল, না, শুধু বক্তৃতা শুনলেই হবে না। সেই বক্তৃতা আত্মস্থ করবার জন্য আমাকেও এসব পড়তে হবে, জানতে হবে। আমি শুধু ভাবছি কার্জনের কথা। মানিকলাল এতক্ষণ পর মুখ লাল করে বলে উঠল, লোকটা কত বড় শয়তান! ঢাকায় গিয়ে নবাব সলিমুল্লাহকে 1 লক্ষ টাকা ধার দিয়ে পটিয়ে নিল। বলল পূর্ববঙ্গ আর আসাম নিয়ে হবে মুসলমান প্রদেশ। আর সলিমুল্লাহ নেতা হওয়ার লোভে ড্যাং ড্যাং করে সেই ফাঁদে পা দিল। ওই সমর্থনটা না পেলে কি এত সহজে হতো বাংলা ভাগ করা? আরে সেটাই তো কার্জনের এজেন্ডা ছিল। এমনি এমনি কি বেটা এতবার পূর্ববঙ্গ আর আসাম সফর করেছে?
একে একে ছোট বড় রাজা জমিদারদের বঙ্গভঙ্গের পক্ষে রাজি করানো চলেছে। নানা রকম লোভ দেখিয়েছে, কেউ রাজি হয়েছে, কেউ হয়নি। উল্লাস আর চুপ করে বসে থাকতে পারল না। ও অ্যাকশনে বিশ্বাসী। হাতের মুঠি পাকিয়ে বলল, তাহলে তাহলে আমরা এখন কি করব? নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবো না। আমরা কেউ বসে নেই উল্লাস। লাঠি খেলা, ছোড়া খেলা এসব কি এমনি এমনি শিখছি নাকি? সতীশ দাদাকে স্বামী শারদানন্দ কি বলেছেন জানো? বাঙালি জাতিকে কলম পেশা ছেড়ে আগে শক্তিশালী হতে হবে। আমাদেরও একদিন রাজা প্রতাপাদিত্য ছিল। এই সংকটকালে আমাদের সবাইকে ক্ষত্রিয় হয়ে উঠতে হবে। কি বলো সত্যানন্দ? হ্যাঁ জাদুগোপাল, ঠিকই বলেছ। উল্লাস, সেই জন্যই তো এতগুলো ব্যায়ামের ক্লাব গড়ে উঠেছে এই অল্প সময়। ছোড়া, লাঠি, তীরন্দাজি কি শেখানো হচ্ছে না বলতো? নয়নচাঁদ দত্ত লেনের আখড়ায় নাকি এয়ারগান চালানোরও তালিম দেওয়া হচ্ছে। উল্লাসের হঠাৎ কি মনে পড়ে গেল। আচ্ছা, সেই যে বড়দার অরবিন্দ বাবু, তাঁর তো আর কোনো খবর নেই। তার উদ্দেশ্য ভালোই ছিল। আসলে বিলেতে বড় হয়েছেন তো, আদব কায়দাও বিলিতি। রাগঢাক করে কথা বলেননি। ইন্দুপ্রকাশ পত্রিকায় 11খানা প্রবন্ধ লিখেছিলেন। সেগুলো লেখা তো নয়, যেন আগুনের গোলা। কংগ্রেসের অপদার্থতার কথা সবার প্রথম তুলে ধরেছিলেন তো তিনি। তাই নাকি? হ্যাঁ, পরিষ্কার বলেছিলেন কংগ্রেস সব রকমভাবে তাদের অকর্মণ্যতা প্রমাণ করে দিয়েছে। তারা না জানে শাসকের অত্যাচারে বাধা দিতে, না জানে রাজ্যের শাসনের কৌশল। এখন একমাত্র আশা ভরসা প্রোলেতারিয়াতরা। ফ্রান্সে এই প্রোলেতারিয়াতের দলরাই মাত্র 5 বছরে 1300 বছরের অত্যাচার মুছে ফেলেছে। তবে আমরা কেন পারবো না? কি লেখা, পড়লেই গায়ে কাঁটা দেয়। প্রলেতারিয়েত কি? উল্লাসের চোখে একরাশ প্রশ্ন। এমন সময় এক ভদ্রলোক ঘরে ঢুকলেন। বললেন, প্রলেতারিয়েত কি নয়, বলো কারা? ওহে উল্লাস ভায়া, শুধু মুগুর ভাজলে হবে না, বই পড়ো। রাজনৈতিক চেতনা তৈরি না হলে যতই লড়াই করো না কেন, মরুভূমিতে মরীচিকার পিছনে ছোটার মতো লক্ষ্যভ্রষ্ট হবে। অরবিন্দর লেখা বুঝতে হলে তোমাকে আগে রাষ্ট্র সম্পর্কে পুরোপুরি একটা ধারণা তৈরি করতে হবে। ভদ্রলোককে দেখে সত্যানন্দ একগাল হেসে উঠে দাঁড়ালো। এই তো সতীশ দা এসে গেছেন। কি উল্লাস, সতীশ দাদা কি ঠিক বলছেন বলে মনে হচ্ছে তোমার? ডন সোসাইটি সতীশ দাদা ভুল বলতে পারেন নাকি? ঠিকই বলেছেন। বুঝলাম যে সারাদিন কেমিস্ট্রি আর খেলার মাঠ নিয়ে পড়ে থাকলে চলবে না। কাল থেকেই আমি লাইব্রেরিতে যাওয়া শুরু করব। আহা, এখানে লাইব্রেরি যেতে হবে না। আগে এক কাজ করো, হাতের কাছে সুন্দরী কাকার বাড়ি, তাঁর বাড়িতে বিশাল বই ভাণ্ডার, অবারিত দ্বার। সেখানে যাও, বইগুলো উল্টে পাল্টে দেখো। সেগুলো পড়লেই মহাসমুদ্র। সুন্দরী কাকা মানে ডাক্তার সুন্দরী মোহন দাস, যিনি বিপিন পাল মশাইয়ের ছোটবেলার বন্ধু? হ্যাঁ, সুকিয়া স্ট্রিটে থাকেন। বিপিন কাকা আর সুন্দরী কাকা দুজনেই ছোটবেলার বন্ধু। এখনো যাকে বলে হরিহর আত্মা। দুজনেরই আদি বাড়ি শ্রীহট্টে, আবার পাশাপাশি গ্রামের জমিদারের ছেলে। এ তো দারুণ মিল। মিল এখনই কি শুনলে হে? কলকাতার কলেজে পড়তে এসে দুজনেই ব্রাহ্ম হয়েছিলেন। আবার দুজনেই বিধবা কন্যাদের বিয়েও করেছিলেন। আবার দুজনে ত্যায্য পুত্র হয়েছেন। হ্যাঁ, তবে হ্যাঁ, পড়াশুনো দুজনের আলাদা। বিপিন কাকা পড়েছেন সাহিত্য, নানা দেশ বিদেশে ঘুরেছেন। কিন্তু সুন্দরী কাকা ডাক্তার হয়েছেন। আবার সরকারের সঙ্গে গোলমাল করে চাকরি ছেড়ে এখন রমরমিয়ে প্রাইভেট প্র্যাকটিসও করছেন। তার বাড়িখানাও একখানা দেখার মতো জিনিস, বুঝেছ? কেন, খুব পেল্লাই বাড়ি বুঝি? আহা, পেল্লাই কি শুধু জাঁকজমকে হয় ভায়া? কাজে হয়। 3 তলা বাড়ি। সেই বাড়িতে গ্রাম থেকে এসে অনেক ছেলেপিলে আশ্রিত থাকে। তাদের রোজগারপাতির জন্য আবার 1 তলায় খোলা হয়েছে হুঁশিয়ারির কারখানা। 3 তলায় কাকা পরিবার নিয়ে থাকেন, আর 2 তলায় বসে আসর। কে আসেন না সেই আসরে? চিত্তরঞ্জন দাস থেকে ব্রহ্মবান্ধব উপাধ্যায়,
অরবিন্দ বাবুও কলকাতা এলে সেখানে ঢু মারেন, আর বিপিন কাকা তো প্রতিদিনই যান। শুনতে শুনতে উল্লাসের গায়ে কাঁটা দিচ্ছিল। বিপিন পালকে এতদিন দূর থেকে মঞ্চে দেখেছে, তিনি ওই বাড়িতে যান প্রতিদিন। শুধু বক্তৃতা শুনে বেড়ালে হবে, এইসব সৎসঙ্গ করতে হবে যে। তারাই তো তোমায় দেশের দশের খবর দেবেন, পথ দেখাবেন। যাও, ওখানে যাওয়া শুরু করো। হপ্তা দুয়েক কাটতে না কাটতেই গোটা কলকাতা জুড়ে হুলস্থুল পড়ে গেল। চারিদিকে প্রতিবাদ, বিক্ষোভ, আন্দোলন। যদিও বড়লাট কার্জন সাফ বলে দিয়েছেন, বঙ্গভঙ্গ হবেই, এটা অলরেডি সেটেলড। কোনো অবস্থাতেই এই সিদ্ধান্তের নড়চড় হবে না। কংগ্রেসি নেতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আবার বড়লাটের সেই বক্তব্যকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করে বলেছেন, উই শ্যাল আনসেটেল দ্য সেটেলড ফ্যাক্ট। পরিস্থিতি উত্তাল হয়ে উঠছে ক্রমশ। নেতারা সোজাসুজি বলছেন, এই আইন পাশ হলে বাঙালি জাতির রাজনৈতিক অগ্রগতি আর হিন্দু মুসলমান ঘনিষ্ঠ সম্পর্কে প্রচণ্ড আঘাত আসবে। বাঙালিদের ভবিষ্যৎ বিপর্যস্ত হয়ে উঠবে। নেতাদের কথায় প্রভাবিত হয়ে ক্রমশ একাট্টা হচ্ছে ধনী, দরিদ্র, হিন্দু, মুসলমান, ছাত্র, শিক্ষক, জমিদার, কৃষক সবাই। নানান জায়গায় আন্দোলনের মধ্যেই মিনার্ভা থিয়েটারে সামনের সপ্তাহে একখানা বিরাট সভা ডাকা হয়েছে। বক্তৃতা দেবেন জোড়াসাঁকোর রবীন্দ্রনাথ ঠাকুর। গোটা অনুষ্ঠানটার আয়োজনে চৈতন্য লাইব্রেরি অ্যান্ড বিডন স্কোয়ার লিটারেরি ক্লাবের সম্পাদক গৌর হরি সেন। বিপিনচন্দ্র পাল বিশেষ করে আসতে বলেছেন উল্লাসের দলটাকে। গত কয়েকদিন ধরেই উল্লাস আনাগোনা করে চলেছে ডাক্তার সুন্দরী মোহন দাসের বাড়িতে। আর এই কয়েকদিনেই ওর সহজাত হুল্লোড়ে স্বভাবের জন্য সকলের প্রিয়পাত্র হয়ে উঠেছেন। বিশেষ করে সুন্দরী কাকার স্ত্রী হেমাঙ্গিনী উল্লাসের দরাজ গলার গান শুনতে খুব ভালোবাসেন। ওর মিমিক্রি শুনে হেসে গড়িয়ে পড়েন। একদিন ওর দেখা না পেলেই অস্থির হয়ে ওঠেন। বিপিন পালেরও জহুরির চোখ। এক দেখাতেই তিনি উল্লাসের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। প্রায় 6 ফুট 2 ইঞ্চি লম্বা, স্বাস্থ্যবান, আমোদে ছটফটে সাহসী যুবক। বয়স মনে হচ্ছে 19-20, নিশ্চয়ই কলেজে পড়ে। আগে উল্লাস আপনারই বন্ধুপুত্র, ব্রাহ্ম সমাজের দ্বিজদাসের ছেলে। তাই নাকি? বেশ বেশ। কাঁচা নদীর স্রোত, যেদিকে ছোটাবে সেদিকেই তুফান তুলে ছুটবে, এমন ছেলেই তো দরকার দেশের কাজের জন্য। ওদিকে উল্লাস বিপিন পালের বক্তৃতার অনুরাগী তো ছিলই, ব্যক্তিগত পরিচয়ে সে আরও খুশি হয়ে গিয়েছে। এক একদিন এই সুন্দরী কাকার সুকিয়া স্ট্রিটের বাড়িতে আড্ডা এমন জমে ওঠে অনেক রাত হয়ে যায়। বাকিরা থাকে শহরে, কিন্তু উল্লাসকে ফিরতে হয় সেই হাওড়ার শিবপুরে। কোনোদিন ট্রাম পায়, কোনোদিন পায়ও না। তখন ও হেঁটেই চলে যায়। উল্লাসদের বাড়ির সবাই অত্যন্ত মেধাবী। বড় দাদা মোহিনীমোহন বাবার পথ অনুসরণ করে ইঞ্জিনিয়ারিং পড়েছে। শান্তশিষ্ট, বিচক্ষণ প্রকৃতির ছেলে। ছোট ভাই সুখসাগরও বেশ ধীরস্থির। শুধু এই মেজ পুত্রটি একেবারে বিপরীত। অধ্যাপক বাবা দুশ্চিন্তায় গুম হয়ে থাকেন, মা না খেয়ে জেগে বসে থাকেন। সেদিন উল্লাস আসরে আসতেই বিপিন কাকা বললেন, শুনেছিস তো রবিবাবুর বক্তৃতা দেওয়ার কথা? এতদিন উনি মজফ্ফরপুরে ছিলেন, সেখানে বসেই নাকি এই বক্তৃতাখানা লিখেছেন। ভাবনা চিন্তা করেছেন কিভাবে স্বদেশী সমাজ গড়া যেতে পারে। বিপিন কাকা, বলছি সেদিনের সভায় আমাদের ঢুকতে দেবে তো? কি যে বলিস, তোদের মতো ইয়াং ছেলেদের জন্যই তো এই সভা। তবে হ্যাঁ, তুই যেন আবার তোর এই ট্রাউজার শার্ট পরে চলে আসিস না। তবে স্বদেশী সভায় বিলিতি পোশাক চলে নাকি? সবাইকে ধুতি চাদর পরে আসতে হবে। হ্যাঁ, এই রে, আমার তো একটাও ধুতি চাদর নেই। ঠিক আছে, সত্যানন্দদের মেস থেকে একটা জোগাড় করে নিলেই হবে। কিন্তু শেষমেশ ওকে ধুতি চাদর পরতে হলো না। সভার আগের দিন জানানো হলো ট্রাউজার শার্ট পরেও যাওয়া যাবে। মিনার্ভা থিয়েটারের সামনে বিকেলবেলা গিয়ে উল্লাসরা অবাক হয়ে গেল। এ কি, এখনো বক্তৃতা শুরু হতে তো ঘন্টাখানেক বাকি, এর মধ্যেই হল ভর্তি হয়ে গিয়ে বাইরের রাস্তা অবধি ভিড় পৌঁছে গেছে।
জুলাই মাসের ব্যবসা গরম, সবাই ঘামছে দরদর করে, তবু কেউ সরছে না এক চুলো। কিরে ভাই, আরে এই যে একখানা মাছি গলারও জো নেই। তাই তো দেখছি সত্যানন্দ, ভলেন্টিয়াররা এদিক ওদিক ভিড় সামলাচ্ছে, তবু পেরে উঠছে না। কলকাতা পুলিশের কয়েকজন কনস্টেবলও এসে গেছে, তারা কড়া নজর রাখছে। এইবার কি হবে জাদুগোপাল? না, কবে থেকে অপেক্ষা করে রইলাম, রবিবাবুর বক্তৃতাখানা আর শোনা হলো না। চলো ফিরে যাই। আরে ফিরে যাই মানে? আরে শোনা হলো না বললেই হলো নাকি? এই শোনো না, ওই তো দেখতে পাচ্ছি সামনের দিকে দুটো সারিতে এখনো কিছু ফাঁকা চেয়ার রয়েছে। ওরে, ওগুলো তো ভিআইপিদের জন্য। ওই দেখ, ব্রজেন্দ্রশীল ঢুকছেন। ওই তো জগদীশচন্দ্র বসু এসে গেছেন। ওই চেয়ারগুলো আমাদের মতো ছেলে ছোকরাদের বসতে দেবে কেন? সত্যানন্দ মুখ বেজার করল। উল্লাস ছাড়ার পাত্র নয়। সে সামনের ভলেন্টিয়ারকে বলল, ও দাদা দাদা দাদা, আমাদের একটু ঢুকতে দাও না গো, আমরা এক করে দাঁড়িয়ে থাকবো। দাঁড়ানোর জায়গাই নেই, দাঁড়াবে কোথায়? আরে বাবা, আমরা একজন দাঁড়াবো, তার পিঠে একজন চাপবো, আবার তার পিঠে আরেকজন চাপবো, এইভাবে। এই রকম উদ্ভট প্রস্তাবে ভলেন্টিয়ার পাত্তা না দিয়ে চলে গেল অন্যদিকে। ওরা মুখ চাওয়াচাই করছে। এমন সময় জনতা হই হই করে উঠল। ওই তো রবিবাবু এসে গেছেন, সঙ্গে ঢুকছেন বিপিন পালও। উল্লাসের মুখ আলোকিত হয়ে উঠল। চলো চলো চলো, রবিবাবুকেই গিয়ে বলি, উনি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবেন। কিন্তু রবীন্দ্রনাথের কাছে যাওয়া কার্যত অসম্ভব। তার চারপাশে মানববন্ধন করে দাঁড়িয়ে রয়েছে ভলেন্টিয়াররা। উল্টে ঠেলাঠেলির স্রোতে ওরা আরও বাইরের দিকে চলে গেল। হতাশ হয়ে কি করবে ভাবছে। হঠাৎ দেখল বিপিনচন্দ্র কি একটা প্রয়োজনে বাইরে এসেছেন। উল্লাস গিয়ে ধরল। দেখি এই ঢুকতে, আরে আমাদের একটু ঢুকতে দাও না গো, কি ভিড়। এই তো বিপিন কাকা আসছে। কাকা কাকা, ও কাকা, আমাদের একটা ঢোকার ব্যবস্থা করে দিন, অনেক আশা করে এসেছি। চারিদিকে প্রচণ্ড কোলাহল, চেঁচামেচি, ভালো করে শোনা যাচ্ছে না কথা। এখনই প্রবন্ধ পাঠ শুরু হবে। বিপিন পালকেও ঢুকতে হবে ভেতরে। তিনি বললেন, তোমরা এক কাজ করো, ভিআইপি এন্ট্রান্সের দিক দিয়ে এসো, ভলেন্টিয়ারদের আমার নাম করবে, কেমন? উল্লাস, সত্যানন্দ আর জাদুগোপাল অমনি লাফাতে লাফাতে ছুটল। এই চলো চলো চলো, ভিআইপি এন্ট্রান্সের দিকে চলো চলো চলো, বিপিন কাকা বলে দিয়েছে ওনার নাম নিলেই ভাবা হবে। যায় স্বয়ং বিপিন পাল ওদের ভেতরে ডাকছেন। পড়িমড়ি করে ভিআইপি গেটে যেতেই সেখানে আরেকজন ভলেন্টিয়ার আটকালো। বলল, এদিক দিয়ে ঢোকা যাবে না। উল্লাসের খুব রাগ হচ্ছিল, তবুও শান্ত স্বরে বলল, আমরা বিপিন চন্দ্র পালের গেস্ট, বিশ্বাস না হলে আপনি ওকে স্টেজে জিজ্ঞেস করে আসুন। অশিক্ষিত ভলেন্টিয়ার তাতে পাত্তাও দিল না। উল্টে রুক্ষ সুরে বলল, কে বিপিন পাল? বিপিন পালের বাপ এলেও ভেতরে যেতে দেব না। কি এত বড় স্পর্ধা? বিপিন পালের বাবাকে অপমান তো বেড়ে। উল্লাস আর সহ্য করতে পারল না। ধাঁ করে একটা ঘুষি চালালো ভলেন্টিয়ারের চোয়ালে। তার নিয়মিত শরীর চর্চা করা পেটাই শরীর। লোকটা ছিটকে পড়ল। অন্য ভলেন্টিয়াররা তেড়ে এলো। ওদিকে আরও কিছু ছেলে এদিক ওদিক দিয়ে ঢোকার চেষ্টা করছিল, না ঢুকতে পেরে রেগেছিল। তারাও উল্লাসের দলে যোগ দিল। মারামারি শুরু হয়ে গেল। এ ওকে মারে, ও তাকে মারে। কয়েকটা ছেলে চেঁচাতে লাগলো, ভেঙে দে, দরজা ভেঙে দে সবাই মিলে, বক্তৃতা আমরা শুনবই। হুলস্থুল কাণ্ড। পুলিশ একটা অজুহাত খুঁজছিল এই স্বদেশীদের আটকানোর জন্য। এবার তারাও ঝাঁপিয়ে পড়ল। কয়েকটা ঘোড়সওয়ার পুলিশ রে রে করে তেড়ে এলো ঘোড়া ছুটিয়ে। ঘোড়ার চাবুক দিয়ে যাকে পারল তাকে পেটাতে শুরু করলো। ওদিকে ভেতরে সভা শুরু হয়ে গেছে। বাইরে তখন ছত্রভঙ্গ অবস্থা। পুলিশের মার থেকে পালাতে যে যেদিকে পারছে ছুটছে। উল্লাস দেখল একটা পুলিশ ঘোড়ার পিঠে চাবুক উঁচিয়ে তাড়া করছে সত্যানন্দ আর জাদুগোপালকে। ও দৌড়ে গিয়ে ঘোড়াটার লাগাম ধরে দিল এক টান। প্রচণ্ড ঝটকা সামলাতে না পেরে পুলিশটা মাটিতে পড়ে গেল। উল্লাস পালাবে কি, তার আগেই ওকে পেছন থেকে ধরে ফেলেছে কয়েকটা হাবিলদার। কিছুক্ষণের মধ্যেই হাতকড়া পরিয়ে ওকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হতে লাগলো থানায়। সেখানেও রেহাই নেই। উল্লাস হাঁটছে, ওর দুপাশে ওকে চেপে ধরে আছে পুলিশ। পেছনেও পায়ে পায়ে হাঁটছে কজন।
কিছুক্ষণ পর থেকেই পেছনের পুলিশগুলো ওকে ঘুষি লাঠি মারতে লাগলো। আরে এ আবার কি হচ্ছে? আরে পেছন থেকে কেন মারছো খামোখা? উল্লাস রাগে চিৎকার করলো দু একবার, ইংরেজিতে ধমকালো। এই, কে stop! শোনে কার Stop, কথা? I say! Stop ওরা it! নিজেদের বন্ধ মধ্যে করো! হাসাহাসি করতে করতে মেরেই যেতে লাগলো। এদিকে উল্লাসের হাত দুটো পেছনে শক্ত করে ধরে রেখেছে, ও কিছু করতেও পারছে না। কি নিদারুণ অসভ্যতা! অসভ্যতাটির কারণ থানায় পৌঁছনো মাত্রই স্পষ্ট হয়ে গেল ওর কাছে। দিশি হাবিলদার কনস্টেবলগুলো দারোগার সামনে গিয়েই চিৎকার করে বলতে লাগলো, স্যার, এই ছেলেটা খুব গোলমাল পাকাচ্ছিল মিনার্ভার সামনে। আমরা বারণ করলাম বলে দেখুন না, দেখুন আমাদের কেমন মেরেছে, মেরে ফাটিয়ে দিয়েছে স্যার। হাবিলদারের কথা শুনে উল্লাস শতবাক। এমন জলজান্ত মিথ্যে বলছে পুলিশ। ওরা কি না মারতে মারতে এলো, আর এখন আমার ঘাড়ে দোষ চাপাচ্ছে। সাধে সত্যানন্দ বলছিল আনব্রিটিশ পুলিশ। অফিসারও বাঙালি, ওর দিকে তাকিয়ে বললেন, তুমি পুলিশদের মেরেছো? মোটেই না, এরা মিথ্যে বলছে। আপনি আপনি আমার বন্ধুদের জিজ্ঞেস করুন, এখনো নিশ্চয়ই ওখানে আছে। উল্টে ওরা আমায় গোটা রাস্তা পেছন থেকে মারতে মারতে এলো। কারা মেরেছে এদের মধ্যে? তুমি দেখাও। অফিসার কনস্টেবলগুলোর দিকে আঙুল তুললেন। উল্লাস বলতে গিয়ে থমকে গেল। যারা মারছিল তারা তো পেছনে ছিল, কাকে দেখাবে বুঝতে পারল না। পেছনে 4-5 জন ছিল, তাদের মধ্যে কারা মারছিল ও কি করে জানবে? ওর কি পেছনে চোখ আছে নাকি? উল্লাসকে নিরুত্তর থাকতে দেখে অফিসার আর দ্বিরুক্তি করলেন না। দ্রুত পুলিশের খাতায় উল্লাসের নাম লেখা হয়ে গেল। তোমাকে আজ রাতে জেলেই থাকতে হবে, কাল তোলা হবে কোর্টে। ইতিমধ্যে হন্তদন্ত হয়ে এসে উপস্থিত হয়েছেন বিপিন পাল, সঙ্গে ডাক্তার দ্বিজেন্দ্রনাথ মৈত্র। অফিসারের অভিব্যক্তি বদলে গেল, সসম্ভ্রমে কথা বললেন। শেষমেশ 500 টাকা জামিনে উল্লাসকে যখন ছাড়ানো হলো, তখন অনেক রাত। বিপিন পাল বললেন, এত রাতে তো আর শিবপুরে ফিরতে পারবি না, আজ বরং আমার সঙ্গে চল। আমি দ্বিজ দাসকে খবর পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। কোথায় থাকবো? আপনার বাড়িতে? না, সুন্দরীর বাড়িতে। উল্লাসের মন খুশি হয়ে গেল। সুন্দরী মোহন দাসের বাড়িটা এমনিতেই আনন্দ নিকেতন, প্রচুর লোকজন, হইচই। তার মধ্যে বিপিন কাকার ছেলেমেয়েরাও প্রায়ই এসে ওখানে থাকে। ভাবল, না, মার খেয়ে মনে হচ্ছে ভালোই হলো। সেদিন জাদুগোপাল বলছিল, বিপিন কাকা তো প্রথমে এক বাল্যবিধবাকে বিয়ে করেছিলেন, নৃত্যকালী দেবী। কিন্তু কলেরায় যখন নৃত্যকালী মারা গেলেন, তখন 4টে ছোট ছোট শিশু। বিপিনচন্দ্র সারা দেশে ঘোরেন, শিশুগুলোকে দেখবে কে? বাধ্য হয়ে বিপিনচন্দ্র কয়েক বছর আগে আবার বিয়ে করেছেন বিরাজমোহিনীকে। বিরাজমোহিনীরও 2টি পুত্র 2টি কন্যা জন্মেছে, সবকটাই ছোট ছোট। ইতিমধ্যে বিপিনচন্দ্রের প্রথম পক্ষের ছেলেমেয়েরা বড় হয়েছে। বাবার বন্ধু সুন্দরী মোহন কাকার বাড়িতেই তাদের অধিকাংশ সময় কাটে। সুন্দরী মোহনের স্ত্রী হেমাঙ্গিনী স্নেহে তাদের চোখে হারান। এই সবই উল্লাস জেনেছে গত কয়েক সপ্তাহে। বিপিন কাকার বড় মেয়ে শোভনা দিদিও ওকে বেশ ভালোবাসে, মস্করা করে, পেছনে লাগে। হেমাঙ্গিনী জেগেই ছিল। উল্লাসকে নিয়ে পৌঁছনো মাত্র টিংচার আয়োডিন ওষুধপত্র চলে এলো। হেমাঙ্গিনী নিজে ডাক্তার পত্নী, খুব ভালো ড্রেসিং করতে পারেন। উল্লাস শার্ট খুলে চিত হয়ে শুয়ে পড়ার পর তার মুখ দিয়ে বেরিয়ে এলো, ইস, কিভাবে মেরেছে দেখো। সত্যিই তাই, চওড়া পিঠের জায়গায় জায়গায় কালো হয়ে রয়েছে, কোথাও শুকিয়ে জমাট বেঁধে রয়েছে রক্ত। প্রচণ্ড যন্ত্রণাতেও উল্লাস দাঁতে দাঁত চেপে উঠে বসল। পাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ শোনা গেল, আহা গো, কি মারি না মেরেছে! কাঁদছে নাকি? রুমাল আনবো? উল্লাস থমকে ঘাড় ঘুরিয়ে তাকাতে চেষ্টা করল। গলাটা চেনা চেনা লাগলো। মনে মনে ভাবল, নির্ঘাত নির্ঘাত শোভনা দিদি চলে এসেছে আমাকে রাগাতে। অবশ্য এই বাড়িতে অনেক মেয়ে। অন্য কোনো যুবক হলে খোলা গায়ে অপরিচিত মেয়ের সামনে লজ্জা পেত, কিন্তু উল্লাসের সেসব বালাই নেই। ও গম্ভীর স্বরে বলল, কাঁদব কেন? কাঁদে ভিতুরা দিদিমণি। যারা দেশের কাজে নেমেছে
তাদের আবার চোখে জল কি? আমাদের হাতে রুমাল নয়, বন্দুক মানায়, বুঝলে? বন্দুক মানায়, বুঝলে? হেমাঙ্গিনী ক্ষত পরিষ্কার করতে করতে হেসে ফেললেন। হোমা পালু, তুই আবার দিদিমণি বলছিস কাকে? ও তো লীলা, তোর চেয়ে ছোট। পালু উল্লাসের ডাকনাম। ও এবারেও চোখ না ঘুরিয়ে বলল, লীলা? তিনি আবার কিনি? আরে তোর বিপিন কাকা সেজো মেয়ে, শোভনার বোন। এই বছরই প্রেসিডেন্সিতে ভর্তি হয়েছে। ওষুধ লাগানো হয়ে যেতে উল্লাস ঘুরে তাকালো। একটা 18-19 বছরের মেয়ে বড় বড় চোখে তাকিয়ে আছে। মুখের আদলে বিপিন কাকার সঙ্গে মিল আছে। ওর মনে পড়ল, শোভনা দিদি প্রায়ই ওর সেজ বোন লীলার গল্প করে। পড়াশোনায় নাকি খুব ভালো, স্কলারশিপও পেয়েছে, ভালো গান গায়। এই তাহলে সেই লীলা। ততক্ষণে শোভনা দিদি এসে উপস্থিত হয়েছে। মাগো, কথায় ফুলঝুরি, কাজের বেলায় ঢিল। হ্যাঁ রে পালু, তুই আবার কবে দেশের কাজে নামলি? খবরটা কোনো কাগজে দেখলাম না তো। ও বাবা, দেশের কাজে নামতে গেলে বুঝি কাগজে খবর ছাপাতে হয়? এই বুদ্ধি নিয়ে তুমি যে কি করে কলেজে পড়ো জানি না। সে তো বটেই। একদিন জানতাম দেশের কাজে নামতে গেলে লড়াই করতে হয়। এখন বুঝছি শুধু কলেজে ফাঁকি দিয়ে এদিক ওদিক বক্তৃতা শুনে বেড়ালেই দেশের জন্য 10-এর বিরাট কাজ করা হয়। শোভনা মুখ বেঁকালো। হেমাঙ্গিনী উল্লাসের জন্য খাবার নিয়ে এসে বকুনি দিলেন। ছেলেটা তো মার খেয়েছে, ওকে আর জ্বালাসনি। দেখি, খেয়ে নে পালু, পেটে অনেকক্ষণ কিছু পড়েনি। হ্যাঁ, পেট খালি থাকলে মার খাবে কি করে? উল্লাস বিনা বাক্যব্যয়ে খেতে শুরু করে দিল। সত্যি ওর পেটে আগুন জ্বলছে। হেমাঙ্গিনী গরম গরম লুচি ভেজে এনেছেন। খিদের মুখে মনে হচ্ছে অমৃত। শোভনা দিদির জবাবও না হয় ভরা পেটে দেবে। খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে এসে পেল্লাই একটা ঢেঁকুর তুলল। শোভনা তখনও মিটিমিটি হাসছে। উল্লাসের চোখ চলে গেল লীলার দিকে। এই মধ্যরাতেও ধাউস একখানা ইংরেজি বই খুলে সে পড়ায় মগ্ন। উল্লাস গলা খাঁকারি দিয়ে বলল, তা শোভনা দিদি, তুমি যদি থাকতে তবে বুঝতে কি রগড়খানাই না হলো। রগর? তা নয় তো কি, তাল পাতার সিপাই কয়েকটা হাবিলদার। নেহাত আমার হাত দুখানা পেছন দিকে ধরে রেখেছিল, তাই না হলে এমন রদ্দা দিতাম চোখে সর্ষে ফুল দেখতো। বলতে বলতে উল্লাস লীলার দিকে তাকালো। কিছু কিছু মানুষকে দেখলেই মনে হয় স্নিগ্ধ। এই মেয়েটাও যেন তেমন। চাহনিতে একটা শান্ত আশ্বাস। চোখ দুটো তীব্র মনোযোগে বইয়ের পাতার ওপর স্থির। যেন ঘরের ঝগড়াঝাঁটি, খুনসুটি, কথার লড়াই, হাসাহাসি কোনো কিছুই তার কাছে পৌঁছচ্ছে না। সে যেন এক অন্য জগতে, এক নির্জন পাঠভুবনে। উল্লাস একটু থমকে গেল মনে মনে। ওর হাসি খুশি ফুর্তিবাদ চরিত্রের আড়ালে কোথাও একটা সংবেদনশীল দিক ঘুমিয়ে আছে, যা কেবলমাত্র খুব নির্দিষ্ট কিছু মানুষের সামনে উঁকি দেয়। শোভনার সঙ্গে তর্ক করতে করতে লীলার দিকে তাকিয়ে ও হঠাৎ বলেই ফেলল, তুমি কি পড়ছো এত মন দিয়ে? লীলা ধীরে চোখ তুলে তাকালো। মুখে একটা মৃদু হাসি। জন স্টুয়ার্ট মিল, অন লিবার্টি। স্টুয়ার্ট মিল? সে আবার কে? পালুর আর কি দোষ বলো? ও তো ভাবে স্বাধীনতা মানে শুধু মিছিলে যাওয়া আর পুলিশের পিটুনি খাওয়া। উল্লাস শোভনার দিকে কটমটে চোখে তাকালো বটে, কিন্তু ভেতরে ভেতরে ওর লজ্জাই লাগছে। ও যে খালি হাতে কলমে শেখাকেই গুরুত্ব দেয়, কেমিস্ট্রির নানান পরীক্ষা নিরীক্ষা কিংবা সাধের বাঁশি নিয়ে পড়ে থাকা, আর তাতে মনে হচ্ছে জানার পরিধিতে গলদ রয়েছে। লীলা কিন্তু হাসল না। বইটা বন্ধ করে থেমে থেমে বলল, জন স্টুয়ার্ট একজন বিখ্যাত দার্শনিক। তিনি বলছেন, স্বাধীনতা মানে শুধুমাত্র শাসকের দমন থেকে পীড়ন মুক্তি নয়, বরং সংখ্যাগরিষ্ঠ জনমতের চাপ থেকেও মুক্তি। মানে স্বাধীনতা মানে শুধু দিশি সরকার নয়, সমাজের চাপ থেকেও স্বাধীনতা? হ্যাঁ, তার মতে কোনো মানুষ যদি তার ক্ষতি না করে, সে কি করবে না করবে সে ব্যাপারে সমাজ হস্তক্ষেপ করতে পারে না। কথাটা শুনে উল্লাস কিছুটা অবাক, কিছুটা কৌতূহলী। তুমি বলতে চাইছো
জনমত ভুল হতে পারে? অবশ্যই পারে। যখন কোনো সমাজ বা বেশিরভাগ লোকের রুচি, অভ্যাস, চিন্তাধারা অন্য কাউকে চেপে ধরে, তখন সেটাও তার অত্যাচারেরই সমান। সেটাও পরাধীনতা। মিল লিখেছেন, দ্য ওয়ার্থ অফ আ স্টেট ইন দ্য লং রান ইজ দ্য ওয়ার্থ অফ আ ইন্ডিভিজুয়ালস কম্পোজিং ইট। একটা রাষ্ট্র ঠিক ততটাই ভালো যতটা তার নাগরিকেরা স্বাধীনভাবে মুক্ত মনে চিন্তা করতে পারে। ঠিক ঠিক ঠিক, ঠিকই তো। এমন করে তো ভাবিনি। আমরা তো শুধু শাসকের বিরুদ্ধে রাগ দেখাই, কিন্তু নিজেরাই কতবার অন্যের চিন্তাকে সহ্য করতে পারি না। বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ আইনের জন্য লড়ছিলেন, এই দেশের লোকেরাই তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছিল। লীলা চুপ করে রইল, চোখের গভীরে যেন মৃদু প্রশ্রয়। বইয়ের পাতায় ফিরে যাওয়ার আগে ঠোঁটের কোণে আবার সেই শান্ত হাসি। অনেক রাত হলো, এবার শুতে চলিলা। বেশি বোঝাতে যাস না। পালু এবার তোকে বক্তৃতা শুনতে যাওয়ার পাঠশালায় ভর্তি করে নেবে। শোভনার কথায় উল্লাস একটুও রাগ না করে মুচকি হাসল। পাঠশালায় আমি অনেক আগেই ভর্তি হয়েছি শোভনা দিদি। এখন মনে হচ্ছে টিচার বদলানো দরকার। বিপিন কাকার চেয়ে বিপিন কাকার মেয়ের কাছে লেকচার শোনা বেশি কাজের। কি আমি ঠিক বলছি তো? উল্লাস তাকালো লীলার দিকে, লীলাও তাকালো। তারপর উল্লাসকর এক অন্য ধরনের নারীকে দেখছে, যে তার মা হেমাঙ্গিনী শোভনা সবার থেকে আলাদা। কতটা আলাদা? সত্যিই কি লীলার লেকচার শোনা জরুরি হয়ে উঠবে উল্লাসকরের জীবনে? তার কথায় কি বদলে যাবে উল্লাসকরের এতদিনের ভাবনা, বিশ্বাস, দেশাত্মবোধ? আজ শুনলেন দেবারতী মুখোপাধ্যায়ের লেখা উল্লাসকর পর্ব ২। নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও, ভাষ্য স্পন্দন দাস, উল্লাসকর ঋতব্রত মুখার্জি, বিপিন অতনু চ্যাটার্জি, যদুগোপাল ভিকি দাস, সতীশ অভিষেক মুখার্জি, কার্জন সৌমিক মৈত্র, সুরেন্দ্রনাথ সৌরভ চক্রবর্তী, সত্যানন্দ ব্রতদীপ মুখার্জি, হেমাঙ্গিনী পায়েল ঘোষ, লীলা নিশা দরিয়া, শোভনা শর্মিষ্ঠা চক্রবর্তী এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন।